আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়। যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন ৭১-এ প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই, ২৪-এই দ্বিতীয় স্বাধীনতা। আমরা যদি আপনার কথাগুলিকে একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি, আসলে এটা কি ভেজাল স্বাধীনতা, মানে ২৪ পর্যন্ত কি তাহলে আমরা পরাধীন ছিলাম? মানে আমি কিন্তু শেখ হাসিনার আমলটা মাথায় রেখেই বলতেছি যে ১৫ বছর মানে হেন দুঃশাসন নাই, শেখ হাসিনা আমাদেরকে তার মধ্যে দিয়ে নেন নাই, কিন্তু তার জন্য কি ৭১ একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে? এবং না না ভেজাল, মানে আপনি বলছেন যে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই। পরার ভাই শেষ হয় তো আমি বলি। জি জি বলেন। আমি বলি, আপনি জানবেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে উদ্দেশ্য ছিল, দি প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর্টিকেল 152 সাব আর্টিকেল, সংবিধানের যে ৭ম তফসিলও আছে, 10ই এপ্রিল ১৯৭১-এ যে ঘোষণাটা আমাদের ছিল, ইন অর্ডার টু ইনশিওর ফর দ্য পিপল অফ বাংলাদেশ ইকুইটি, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ডিক্লেয়ার অ্যান্ড কনস্টিটিউট বাংলাদেশ টু বি সবরেইন। কি বলা হয়েছে? সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা। এই যে ঘোষণা দিয়ে, এটাই তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিধৃত হয়েছে। তো এখন আমাদের ৭২ সালে ৪ নভেম্বর কিন্তু গণপরিষদের সংবিধান পাস হয়েছে। এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা, লক্ষ্যের কথা বলা হয়েছে। আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতার ৫৩ বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য, সেই হিউম্যান ডিগনিটি, সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি। তাই ২৪-এর একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম, নিষ্ঠুরতম ফ্যাসিজম, আমি বলবো উনি শুধু ফ্যাসিস্ট নন, উনি স্যাডিস্ট ছিলেন। এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি, এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে, এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্রযন্ত্রে আমরা ফিরে যেতে চাই যেখানে সেই ৫৩ বছরে না পাওয়া সাম্য, না পাওয়া মানবিক মর্যাদা, না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি। এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, এই সেন্সে বলছে, কিন্তু স্বাধীনতা অবশ্যই ৭১ সালে আমরা অর্জন করেছি। এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্ত জীবন, স্বাধীন জীবন ছিল। কিন্তু মানুষের যে মুক্তি, মানুষের যে সাম্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে, আমাদের ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অনাহারী মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানো, শিক্ষা, অর্থনীতি, জুডিশিয়ারি, এভরি সেক্টর অফ আওয়ার লাইফ, আমাদের যে মুক্তির কথা, শুধু একটা মানচিত্র, একটা পতাকা আর একটা জাতীয় সঙ্গীত স্বাধীনতা নয় খালিদ ভাই, আমাদের সেই মুক্তির কথা আমরা বলেছি যে এই জন্যই আমাদেরকে নতুন করে এই মুক্তি আমাদের ফিরিয়ে আনতে হবে। খালিদ ভাই, আমরা একটু পুরনো কথায় ফিরে আসি যে আপনি মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম দেখছিল যে গত কতদিনে কি বলা হয়েছে। এর মধ্যে কিছু শব্দ আছে, যেমন আমি শব্দগুলি যে আপনি যেমন বলছেন যে বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি বানিয়েছে, তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াতে ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায়, 4 দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এসব বিষয় তুলে ধরে জামায়াতে ইসলামীর কয়েক মাসের ভূমিকাকে মুনাফিকি, এই শব্দটা বলা হয়েছে, মুনাফিক কি এটা করছে, এইটাকে আপনারা কি বলবেন? মানে আমরা কি জামায়াতে ইসলামীকে এইরকম একটা দেখবো যে জামায়াতে ইসলামী সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল, যদি তাদের কথা এটা ঠিক হয় না, আপনি এটাকে কিরকম? আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নটা উত্থাপনের জন্য। প্রথম আমি দুঃখ প্রকাশ করছি যারা একটা রাজনৈতিক দলকে মুনাফিক শব্দ দিয়ে অভিহিত করেছে, এটা সঠিক কিনা আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতা দেশবাসীর কাছে আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য উত্থাপন করলাম। আমরা জামাত ইসলামী কখনো আমাদের আচার আচরণে মুনাফিকি করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরে তিনি যে রাজনৈতিক দলের উপর যে নিষেধাজ্ঞা উনি তুলে নিলেন, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, যেটাকে পিপিআর বলা হয়, সেই প্রত্যাহারের সুযোগে বাংলাদেশের শুধু জামাত ইসলামী কেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও তো রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আওয়ামী লীগের রাজনীতি, অন্যান্য দলের রাজনীতি,
অন্যান্য অনেক ইসলামী দলের রাজনীতি, তখন তো কোনো আমরা দল ছিলাম না। তো ফলে শুধু জামাত ইসলামীকেই বলা হচ্ছে, এবং আমরা তো কোনো করুণার কারণে, দয়ার কারণে নয়, একটা আইনগত অধিকারের সুযোগ নিয়ে তখন জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দল রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছিল। এটার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র, যে মাল্টিপার্টি ডেমোক্রেসির যে দর্শন নিয়ে তিনি বাম, ইসলামিক এবং সব পন্থার লোককে এক মোহনায় এনে দেশ গড়ার যে রাজনীতিতে চলে গিয়েছিলেন, আমরা পরবর্তীকালের এখন যারা বিএনপির দায়িত্ব পালন করছেন, সেই উদারতা, সেই বক্তব্য, সেই দৃষ্টিভঙ্গির মাঝখানে কিন্তু বেশ কিছু গ্যাপ আমরা লক্ষ্য করি। সেজন্য এটার জন্য আমরা উই আর গ্রেটফুল টু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কারণ তিনি এই উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন এবং তার বেনিফিশিয়ারি অনেক দল। এখন কথা হলো যে এটাকে যদি তারপরে আমরা 79 ইলেকশনে অংশ নিয়েছি, আমরা পরবর্তী সব ইলেকশনে অংশ নিয়েছি, 91-এ আমরা একা একা কোনো জোট ছাড়া নির্বাচনে নিয়ে 18টি আসন পেয়েছি, আমরা মহিলা এমপি ছিলাম, আমরা 2001-এ ইলেকশন করেছি। আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী দুঃশাসন এবং আধিপত্যবাদ বিরোধী একটা জোট করে বেগম খালেদা জিয়া, অধ্যাপক গোলাম আজম, হোসেন মোহাম্মদ এরশাদ এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এই 4 নেতার নেতৃত্বে মোস্ট প্রবাবলি 99 সালের দিকে একটা 4 দলীয় জোট আমরা গঠন করেছি। এগুলো তো দেশের রাজনীতি, দেশের আধিপত্যবাদ বিরোধী জনতাকে তাদের আদর্শিক জীবন, মুক্ত জীবনে নেওয়ার জন্য এগুলো বেগম জিয়া, আমরা বলবো তিনি দেশকে ভালোবাসেন, দেশপ্রেম থেকে আদর্শিক ভিন্ন মত পথ ভুলে তিনি সকলকে, তিনিও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়ার মতো একসাথে এসে আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটা পাটাতন তিনি তৈরি করেছিলেন। এটা তো জামাতও সেখানে এসেছিল, সেখানে অনেককে অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হয়েছে। এটা কোনো করুণা নয়, এটা ছিল সেই সময়কার পলিটিক্যাল রিয়েলিটি। ফলে এইটার কৃতিত্ব না জামাতের একা দাবি করা উচিত, না বিএনপি, না কোনো দলের দাবি করা উচিত। যে মহান ব্যক্তিরা এই রাজনীতি করে আমাদের প্রজন্মকে এই উদারতা, এই ঐক্য, একসাথে চলা, এই যে ইনক্লুসিভ পলিটিক্সের যে ধারার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলেন, এখান থেকে কিন্তু অনেকের শিক্ষা নেওয়ার আছে। কিন্তু দুর্ভাগ্য, দুঃখ হলো এখন আমরা যারা রাজনীতি করছি, আমাদের মধ্যে সেই উদারতা সকলকে নিয়ে আমি তো একজন নবীন পার্লামেন্ট মেম্বার ছিলাম। আমার মনে আছে সেদিনের কথা, 2001 থেকে আমি 6 পর্যন্ত যে এমপি ছিলাম, সেখানে আমরাও অনেকের বিরুদ্ধে পার্লামেন্টে অনেক বক্তব্য রেখেছি। সিনিয়র পার্লামেন্টারিয়ান রাজনৈতিক অনেক বিতর্ক পার্লামেন্টে হয়েছে। যেই সেশন শেষ করে আমরা বেরিয়েছি, দরজা দিয়ে বেরোচ্ছি, লিফট দিয়ে নামছি, যাদের বিরুদ্ধে আমরা বক্তৃতা করেছি তারাই আমাদের হাত মিলিয়েছেন, আমাদের পিঠ চাপড়ে বলেছেন ভালো, আমরাও তাদেরকে থ্যাঙ্কস দিয়েছি। এই যে রাজনীতি, যে উদারতা, সৌহার্দ্য, এটা যেন আমরা ধীরে ধীরে যেন হারিয়ে ফেলছি। এখন শুধু আমার কি করার, আমার করুণায় যেন উনি চলেন, উনি আমার কথা রাখলেন না। আমরা তো স্বাধীনভাবে আমরা সব ইলেকশনে গিয়েছি, তারপরে আমরা জোট করেছি। এটা জোটের শরিক দলের সবার বিশ্লেষণ করার প্রয়োজন যে সেই জোটের রাজনীতি পরে আমরা কাদের সঙ্গে কি আচরণ করেছি। 91-এ উইদাউট এনি কন্ডিশন নিঃশর্তভাবে বিএনপিকে সরকার গঠনে আমরা সাহায্য করেছি। শেখ হাসিনা আওয়ামী লীগে যে আসন পেয়েছিলেন জাতীয় পার্টি দিয়ে, সব মিলিয়েও তিনি করতে পারছিলেন না। তিনি জামাতের আমির অধ্যাপক গোলাম আজমের কাছে এসেছিলেন, বিএনপির পক্ষ থেকে আসা হয়েছিল আমরা আধিপত্য রাজনীতিকে দাঁড় করাবার জন্য বিএনপিকে দিয়েছি। তখন তো আমরা জোটে ছিলাম না, উইদাউট এনি কন্ডিশন আমরা দেশকে ভালোবেসে করেছি। এখন এটা কি এর জবাবে আমরা কি পেয়েছিলাম? এর জবাবে অধ্যাপক গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে, আমাদের শত শত নেতা কর্মীদেরকে ক্যাম্পাসে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে। আমরা ধৈর্য ধরেছি, তারপরেও আমরা পরবর্তী এসে আবার 2001-এ কিন্তু আবার আমাদের লোকদের উদারতাটা আমরা চেষ্টা করেছি। তেমনি আমাদের সকলের এই উদারতার চেষ্টা থাকলে রাজনীতিতে সহমর্মিতা থাকবে এবং সবাইকে নিয়ে চলার মতো একটা রাজনীতির ধারা কিন্তু বাংলাদেশে তৈরি হবে। খালেদ ভাই, আমার কাছে মনে হয় যে একটা জিনিস শুধু একটু বলা, যে শেখ হাসিনা গোলাম আজমের কাছে গিয়েছিলেন, এটা আপনি বললেন, মানে শেখ হাসিনা কি গোলাম আজমের কাছে গিয়েছিলেন? না, শেখ হাসিনা না, তার প্রতিনিধি গিয়েছিলেন। ওকে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমরা জামায়াতে ইসলামীর ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী রাষ্ট্র। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামায়াতে ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আদর্শের কথা বলে, কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন, শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন, তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন। এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থান কিনা, মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা
ডাবল স্ট্যান্ডার্ড কি? না, আমি খুব সুন্দর কথা বলেন। আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম। নারী নেতৃত্ব মেনে নেন, আক্ষরিক অর্থে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ নারী নেতৃত্ব মানে কি, জামাত ইসলামের আমির তো কোনো নারী না, আমাদের আমিরটা একজন পুরুষ। বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম, বেগম জিয়া তার দলের নেত্রী, না জোটের নেত্রী, ছিলেন তার জোটের দলের নেত্রী, নেতা। জোটের নেত্রী। আপনার সাথে তর্ক করে পারবো না, কিন্তু উনি জোটের নেত্রী। না, তা জোটের নেত্রী মানে চারটা দলের মতের সাথে যে জোট, সেই জোটের তিনি প্রধান নেত্রী। তার অর্থ তিনি জামাতের নেত্রী না, তিনি জোটের নেত্রী ছিলেন। তো জোট একটা তো হতে পারে, জোট একটা পলিটিক্যাল আইডিয়াতে একটা আধিপত্যবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা জোট হয়েছিল। তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন, এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয়, বিএনপির চিফ হিসেবে তিনি দলের প্রধান হয়েছেন। উনি ওখানে যদি কোনো পুরুষ থাকতো তিনি ওই জোটের প্রধান হতেন। সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে, আমাদের নেতা তো পুরুষ। ওকে, এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করে। মানে আপনারা যখন জোট করেছেন খালেদা জিয়া আপনাদের নেতা ছিলেন না? না, খালেদা জিয়ার কথা আমাদের দল চলেনি। জোটের কর্মসূচি, কম্বাইন্ড কর্মসূচিতে আমরা খালেদা জিয়া ঠিক করে দিয়েছেন না আপনারা কত আসনে নির্বাচন করবেন, বিএনপি কত আসনে নির্বাচন করবেন? না, আমরা সবাই মিলে করেছি, কেউ একক সিদ্ধান্ত করেনি। আমরা যাদের সাথে জোট করেছি সবাই মিলে আমাদের যখন কোনো সিদ্ধান্ত নিয়ে মতদ্বৈততা হয়েছে তখন খালেদা জিয়ার সিদ্ধান্তই প্রিভেল করে নাই। 4টে দল বা 8টা দল বা 20টা দলেরও জোট ছিল, দলের মধ্যে মত বিনিময় হয়েছে, আলোচনা হয়েছে। দলের মধ্যে যখন অধিকাংশের মত, মেজরিটি যখন মত দিয়েছে, সবাই সেটা মেনে নিয়েছে। একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে, হয় অধিকাংশের ভিত্তিতে, নাইলে সর্বসম্মত। তা নাহলে তো কোনো জোট অ্যালায়েন্স পায় না। তার অর্থ এই না যে আমরা আরেকজনের লিডারশিপ মেনে নিয়েছি। জোট এক জিনিস আর দল আর এক জিনিস। আমাদের দলের নেতা কিন্তু পুরুষ। জামাতে ইসলামীর আমিরে জামায়াত এবং সেক্রেটারি জেনারেল, তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে, মন্ত্রিসভায় সভাপতিত্বে বসেছেন না? সেটা সরকার, সেটা কোনো দল নয়, গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনায় তারা মেজরিটি পেয়েছে, সরকারের প্রধান হয়ে গেছে, নারী ঠিক আছে, কিছু বলার নেই। আমরা তো সরকারের আনুগত্য করছি, ওই সরকারের অধীনে বসবাস করেছি, ওই সরকারের অধীনে আমাদের লোকেরা চাকরি করেছে, বেতন নিয়েছে। এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস, আর দলের আনুগত্য মানে রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন, তিনি যদি থাকতে পারেন, তাহলে সেটা নিয়ে জামাতের কোনো ভিন্ন অবস্থান নাই। ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবে। এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি। আমি দেখছি যে জামায়াতে ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামী আর এনসিপির সঙ্গে নাই। এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল, দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে, সেটি আর হচ্ছে না। আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারাইজেশন। না, আমি একটু মন্তব্য করব, আপনি যেহেতু প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে এনসিপি তো একটা দল, কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না। তারা বৈষম্য বিরোধী আন্দোলন, সমন্বয়ক, অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল। সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সন্তান তুলো স্নেহ সাহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি। এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি সে সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে। কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো, দল মানে পলিটিক্যাল পার্টি, তারা রেজিস্ট্রেশন নিবে, নির্বাচনে যাবে, তাদের নিজস্ব একটা লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, একটা ইলেকশনের পলিসি তাদের আছে, তারা নির্বাচন করবে, তখন তো দল টু দল, একটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো। সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে, ইসলামী ছাত্র শিবির বলি, অন্যান্য দল, ছাত্র সংগঠন, আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল, সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে। কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি, বিচ্ছিন্ন, না, আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশনে যেটা ছিলাম সেটাই আমরা আছি। দল হওয়ার পরে আত্মপ্রকাশের অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা সেখানে গিয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি। দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, রিলেশনটা কিন্তু আছে। এখন ইলেকশন নিকটে আসলে তখন পোলারাইজেশন হবে, সমীকরণ হবে, নির্বাচনে কে কিভাবে যাচ্ছে, কোন অ্যালায়েন্স হচ্ছে, কোন জোট হচ্ছে, কার সাথে কি যাচ্ছে, যত নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুরড হবে। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয়, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। খালেদ ভাই, আমরা আপনার বক্তব্যে একদম পরিষ্কার, আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন যে যখন একটি আদর্শগত প্ল্যাটফর্ম এক ছিল তখন সবাই মিলে এক ধরনের আন্দোলন করা হয়েছে, পরে যখন রাজনৈতিক দল তখন তারা তো তাদের নিজস্ব দল, মত, লক্ষ্য, ইশতেহার সেগুলি থাকবেই এবং পরে সেগুলি